আমাদের অঙ্কের হিসাবে দুনিয়ার উদাহরণ দেখে দেখি আমরা কোনো লাভের দিকে দেখছি না। বিশেষ করে করিডোর প্রশ্ন, বরঞ্চ আমাদের যে ক্ষতির কথা বললেন, ওইখানে যদি যুদ্ধ উন্মাদনা তৈরি হতে থাকে এবং তারা এইখানে খাদ্যশস্য এগুলো পাঠানোর নামে এইখানে যদি আরও অনেক ধরনের অস্ত্র সরঞ্জাম সহ বিভিন্ন কাজ করে, তাইলে বরঞ্চ একটা যুদ্ধ অবস্থার মধ্যে দেশটা চলে যাবে এবং সাম্রাজ্যবাদের প্রক্সি ওয়ার বলতে যেটা বোঝায় তার মধ্যে ঢুকে যাব। তাতে করে দেশ তো একটা প্রতি মুহূর্তে একটা অশান্ত পরিবেশ থাকবে এবং এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ নির্বাচন দিয়ে দেওয়া, সেইটাও বিঘ্নিত হবে বলে আমরা মনে করি। বন্দরের ঘটনা নিয়েও আমরা দেখলাম অনেকে বলতে চাইছে এখানে যদি আমরা বিদেশি কোম্পানি দিতে পারি সাময়িক লাভ হবে, কর্মসংস্থান হবে। আমরা মনে করি এটা গালভরা বলি। এইখানে মানে লাভ তো নানাভাবে হয়, আপনাকে শুধুমাত্র টাকার লাভ দেখলে হয় না, এখানে দেখতে হবে দেশ তার স্বাধীনতা সার্বভৌমত্বের লাভ হচ্ছে কিনা, দেখতে হবে ওইখানে যে জনগোষ্ঠী আছে তাদের লাভ হচ্ছে কিনা। আমরা মনে করি এইখানে লাভের কোনো অঙ্ক এখনও পর্যন্ত হতে পারে, এই ধরনের কোনো অঙ্ক আমাদের কাছে আসে নাই। বরঞ্চ এইখানে আমাদের যেমন বললাম যে দেশের যেমন ক্ষতি হবে, মানুষের মধ্যেও এর বিরুদ্ধে যে নেগেটিভ ধারা তৈরি হবে সেটাও একটা ক্ষতিকর উপাদান হিসেবেই সামনে চলে আসবে বলে মনে করি। প্রেস সচিব তিনি তার যে দায়িত্ব যতটুকু সেটা আমার বিবেচনায় লঙ্ঘন করে তিনি অনেকগুলো বাড়তি কথা বললেন। তা আমি বাড়তি কথার অন্য কিছু না বলে শুধু বলতে চাই, উনি যেমন উদাহরণ বললেন যে বামরা আজকে ঘুরে আসুক ভিয়েতনাম, বামরা ঘুরে আসুক মালয়েশিয়া, ওনার এইসব কথার উত্তর দেওয়া খুব প্রয়োজন মনে করছি না। কিন্তু যারা জানতে আগ্রহী তাদের কাছে বলছি, যেটা মনে রাখতে হবে এইসব দেশে তাদের পোর্টের সংখ্যা অনেক বেশি। ওই দেশের সরকার তার যেভাবে নিয়ন্ত্রণ রক্ষা করে এটা করতে পারে, আমাদের দেশে কিন্তু সেই অবস্থা থেকে এটা আসছে না। এইখানে আসছে আমাদের একটা অনির্বাচিত সরকার, তার উপরে ভর করে এই ধরনের কোনো ভূমিকা নিতে পারলে ভবিষ্যতে তারা তাদের স্বার্থ যেমন এখান থেকে নিয়ে যেতে পারবে, আমাদের দেশের উপরে আধিপত্য বিস্তার করতে পারবে। সুতরাং কোনোভাবেই এইটা কোনো দেশের লাভ হবে না, বরং দেশে নানা ধরনের ক্ষতিকর উপাদান হবে, যেটা হয়তো চোখে আপনি প্রথমে দেখতে পাবেন না, কিন্তু এইটা আমাদের কুরে কুরে খাবে, আমাদের দেশকে সাম্রাজ্যবাদের আধিপত্য আরও বেশি করে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। কথা উঠেছে 11-12 জন সম্পর্কে, সরকার এগুলো এখনও পরিষ্কার করছে না কেন? তারা প্রকৃতপক্ষে কোন দেশের নাগরিক, তারা দ্বৈত নাগরিক কিনা? আমি মনে করি সরকারের ব্যাপারে পরিষ্কার করা দরকার। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য এই ক্ষেত্রে। দ্বিতীয় বক্তব্য হলো, যদি কেউ আমেরিকার নাগরিক হয় এবং অন্য দেশের নাগরিক হয়, দেখবেন আমরা যতটুকু জানি তাতে তাদের কিন্তু একটা শপথ নিতে হয়, তারা ওই দেশের স্বার্থ রক্ষায় ভূমিকা পালন করবে। তাহলে আমরা কোনো আমেরিকান নাগরিককে যদি আমাদের নিরাপত্তার দায়িত্ব দেই, যেটা একটা বহুল আলোচিত, অনেকেই বলতে চাইছেন, সরকার এখন এই ব্যাপারে পরিষ্কার করে নাই, যদি এ ধরনের নাগরিককে আমরা আমাদের দেশের স্বার্থ রক্ষার কোনো দায়িত্ব দেই, তাহলে তিনি যে শপথ করেছেন তাতে তো আমাদের দেশের স্বার্থ রক্ষা হবে না। আলটিমেটলি তিনি যে দেশের নাগরিক ওই দেশেরই স্বার্থ রক্ষা করবে। আমি মনে করি সরকার এই ধরনের ঘটনাকে রহস্যে রাখা উচিত না, তাদেরকে পরিষ্কার করে এ ব্যাপারে পরিষ্কার করা দরকার। এবং যদি কেউ বিদেশি নাগরিক হয়, আর 1 সেকেন্ড দেরি না করেই তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া দরকার বলে আমি মনে করি। বিশেষ করে করিডোরের প্রশ্ন, বন্দর প্রশ্ন এবং আমাদের রাজস্ব বিভাগ নিয়ে আসা আরও কয়েকটা প্রশ্ন, এখানে দেখবেন IMF, বিশ্বব্যাংক, সাম্রাজ্যবাদী আমেরিকা, জাতিসংঘ, যারা প্রধানত আমেরিকার কথা ছাড়া চলে না, তারা যে কথা বলছে সেইটা রক্ষকেরই দায়িত্ব সরকার করছে। এটি একটি দিক। আর একটা দিক হচ্ছে, একটু আগে আমি যে প্রেস সচিবের কথা বললাম, তিনি অ্যাগ্রেসিভলি সংস্কার, এই সরকারের কাজ, এইটাই নাকি তাদের ম্যান্ডেট, এইটাই তারা করবে, তারা নাকি সব কিছু করতে পারে। এই যে ঔদ্ধত্যপূর্ণ কথা, এইটার মধ্য দিয়েই মানুষের মনে যে প্রশ্ন এসেছে, তারা কি দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করতে চায়, নাকি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী কোনো দেশ, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তির স্বার্থ রক্ষা করতে চায়? আমি মনে করি জনগণের এই প্রশ্নটা খুবই ন্যায়সঙ্গত। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এইটার কোনো সুযোগ নেই। শুধু তাই না, আমি আপনাকে বলি, ধরুন যদি একটা নির্বাচিত সরকার হতো, নির্বাচিত পার্লামেন্ট হতো, তাহলে এটা একটা গণতন্ত্রের চর্চা। এত বড় ডিসিশন নিতে গেলে ওই সংসদকেও, বা যারা যদি নির্বাচিত কোনো দল হয়ে থাকে, তারা কিন্তু একটা জাতীয় ঐক্য গড়ে তুলে অন্যান্য দল, শক্তি, গোষ্ঠী, ব্যক্তিবর্গ তাদের সাথে পরামর্শ করে এই ধরনের কাজে হাত দেওয়া দরকার বলে আমরা মনে করি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে কাজ করছে, এইটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে বলে মনে হয় না। বরঞ্চ এই কাজ করতে যেয়ে
তাদের যে অন্যতম দায়িত্ব এবং কর্তব্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে এগিয়ে যাওয়া। 2024-এর গণ-অভ্যুত্থানে যে বিরল হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে তার যে বিচার করা এবং আগামী সরকারের উদ্দেশ্যে কতগুলো কী করণীয় এটা যে বলে যাওয়া, এই কাজগুলো ব্যাহত হবে বলে আমি মনে করি। সম্প্রতিকালের অনেকগুলো কর্মকাণ্ড, একটা কর্তৃত্ববাদী সরকারের যে আচরণ, একটা স্বৈরাচারী সরকারের যে আচরণ, ফ্যাসিস্ট হয়ে ওঠার যে প্রবণতা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে এই সরকার, যদিও শুধু এই সরকার বললে একটু ভুল করব, কারণ এই সরকার কিন্তু ইউনিফাইড সরকার না, তাদের অনেকের আচরণে এটা মনে হচ্ছে, কিন্তু অনেকের আচরণে মনে হলেও এ দায় কিন্তু সরকার প্রধানকে নিতে হবে। আমি মনে করি সরকার যদি দ্রুততার সাথে এই পথ পরিত্যাগ করে জনস্বার্থের পথকে গ্রহণ না করে এবং তার যে প্রধান দায়িত্ব সেটি যদি না করে, তাহলে জনমনে এই সরকার যে কর্তৃত্ববাদী অবস্থান নিচ্ছে এবং একটা নব্য ফ্যাসিবাদের পদধ্বনির দিকে যে আগাচ্ছে, সেটাই মানুষের কাছে মনে হবে। সবচেয়ে একটা বড় কথা বলি, দেখেন বিগত সরকার যেহেতু কথা তুললেন, তারা কিন্তু একটা ভয়ের রাজত্ব কায়েম করেছিল, একটা অটো সেন্সরশিপ করেছিল। এই সরকার এসে যদিও বলছে যে খোলা মনে আমাদের বিরুদ্ধে কথা বলো, হ্যাঁ অনেক কথা বলা যাচ্ছে না তা না, আগের সরকারের আমলেও তো অনেক কথা বলা গেছে। সুতরাং দেখতে হবে শুধু কথা বলা না, কথা বলার মধ্যে ভয়টা আছে কিনা, আমাদের মিডিয়া সহ অনেকে সেলফ সেন্সরশিপ আরোপ করে চলছে কিনা। আমি তো দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে কিন্তু সেটা ঘটছে, যেটা আমাদের মোটেই কাঙ্ক্ষিত না। আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমাদের জোট বাম গণতান্ত্রিক জোট, ইতিমধ্যে আমরা বলেছি যে এটা দেওয়া মোটেই ঠিক না, কোনো যুক্তিতে এটা গ্রহণযোগ্য হবে না। আমরা শুধু এটা বলেই থামিনি, আমরা বলেছি সরকার যদি এই পথ পরিত্যাগ না করে, অতীত দিনে যেমন করে আন্দোলন করে আমরা এটা ঠেকিয়েছিলাম, এবারও আমরা ঠেকাবো। সেই জন্যে আমরা প্রথম পদক্ষেপ হিসাবে অন্যান্য যে বামপন্থী প্রগতিশীল দলগুলো আছে তাদের সাথে মত বিনিময় কার্যক্রম শুরু করেছি। আমাদের চট্টগ্রাম অঞ্চলে যেসব শ্রমিক ভাইয়েরা আছেন, ওই অঞ্চলে বিভিন্ন পেশাজীবী ভাইয়েরা আছেন, মানে যাদের উপরেই কাজগুলো ঘটবে, ইতিমধ্যেই তাদের সাথে আমরা মত বিনিময় করেছি, সেখানেও আমরা আলোচনা করছি, তারা ঐক্যবদ্ধভাবে হচ্ছে। আমরা এর বাইরে অন্যান্য গণতান্ত্রিক দল এবং যারা এই দাবির সপক্ষে থাকবে তাদেরকেও যার অবস্থান থেকে আন্দোলন শুরু করার কথা বলেছি। এরপরেও যদি সরকার এই পথ পরিত্যাগ না করে, তাহলে আমরা একটা আন্দোলনের বৃহত্তর প্ল্যাটফর্ম গড়ে তুলব। এই প্ল্যাটফর্ম গড়ে তুলে আমাদের অতীতের অভিজ্ঞতা আছে যে আমরা একটা লং মার্চের মধ্য দিয়ে গণজাগরণ সৃষ্টি করে আমাদের স্বার্থ রক্ষা করতে পেরেছি। এবারও আমরা এ ধরনের জনগণের লং মার্চের মতো কর্মসূচি নিয়েই গণজাগরণ সৃষ্টি করব এবং সরকারকে বাধ্য করব। আমাদের দেশের মানুষ হয়তো প্রথমে অনেক কিছুকে সহজভাবে নেয় এবং এটা দেখে শাসকরা বোধহয় মনে করে যে জনগণ তো আমাদের পক্ষে আছে, কিন্তু সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ 2024-এর গণ-অভ্যুত্থান এই শিক্ষাই কিন্তু আমাদেরকে দিল, মানুষ শেষ বেলায় তাদের স্বার্থবিরোধী দেশবিরোধী কোনো কিছুকেই মেনে নেবে না। সুতরাং আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, অন্তর্বর্তীকালীন সরকার যাতে সীমা লঙ্ঘন না করে, সে যাতে দ্রুততার সাথে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। যদি এ কথা বলে রাখা দরকার, অনেকেই বলেন নির্বাচিত সরকার হলেই কি সব সমাধান হয়ে যাবে। আমরা বামপন্থীরা পরিষ্কার বলি যে না, নির্বাচিত সরকার হলে সব সমস্যার সমাধান হবে না, কিন্তু আমাদের তো গণতন্ত্রের পথে হাঁটতে হবে। আমাদের সেই গণতন্ত্র পথে হাঁটার এক ধাপ অগ্রগতি ঘটবে যদি আমরা ভালো নির্বাচন অর্থাৎ প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের পথে হাঁটতে পারি। তাহলে সরকার যাতে তার সীমা অতিক্রম করে অন্য কাজ যাতে না করতে পারে, গণবিরোধী না করতে পারে, তার বিরুদ্ধে প্রতিবাদী প্রতিরোধী হতে হবে এবং এই সরকারকে দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার করে যাতে নির্বাচনের পথে হাঁটে, সেই লক্ষ্যেই জনগণের কণ্ঠকে সোচ্চার করতে হবে। ঠিক এই মুহূর্তেই এটাই হচ্ছে অন্যতম কাজ। এই সূত্রে আমি আরেকটা কথাই বলতে চাই, বিশেষ করে দেখেন আমরা যখন বিশেষ আলোচনা করি, মিডিয়ায় প্রাধান্য পায় এবং অনেক কিছু পায় কাদের কথা, হয়তো চটকদার কথা, মধ্যবিত্তের কথা, কিন্তু যে শ্রমজীবী মানুষ যারা অনেক বেশি নিষ্পেষিত হচ্ছে এবং কিছুদিন আগে বিশ্বব্যাংকেরই তথ্য বলছে যে ইতিমধ্যেই নাকি 30 লক্ষ লোকের দারিদ্রতা বেড়ে গেছে। সুতরাং এই সাধারণ মানুষকে তার নিজের স্বার্থ রক্ষায় নিজের কথা বলতে হবে, যেমন মজুরির দাবি, নিজের জাতীয় ন্যূনতম মজুরির কথা, ভাতের কথা। সুতরাং ভাতের অধিকার
এবং ভোটের অধিকার, নিজের ন্যায়সঙ্গত অধিকার, এই সবটাকে মিলেই সাধারণ মানুষকেই কিন্তু রুখে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, নিজের পায়ে দাঁড়িয়েই নিজের অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া কেউ কাউকে তার অধিকার প্রতিষ্ঠা করে দেবে না। সুতরাং সাধারণ শ্রমজীবী মানুষকে তার নিজের স্বার্থে আমি লড়াই গড়ে তোলা এবং নীতিনিষ্ঠ শক্তি, রাজনৈতিক শক্তির পক্ষে অবস্থান গ্রহণের জন্য আমি অনুরোধ করব।